আত্মবিশ্বাস না থাকলে যেমন আপনার সম্মান থাকে না, তেমনি আপনি যখন আত্মসম্মানের অভাব বোধ করবেন, তখন আপনার আত্মবিশ্বাসও চলে যাবে। অনুকরণ নয়, অনুসরণও নয়। নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। জীবনে শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই কিন্তু জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো হতেই পারছি না। সকালে ঘুম থেকে উঠে কিন্তু বেশ কিছু কাজ করে ফেলেছি, সেই সাথে একসাথে সবাই নাস্তাও করে নিয়েছি। তো বাসার বেশ কিছু কাজ করার পরে মনে হলো যে এক কাপ চা খাই। বিশ্বাস করেন, চা খেতে খুব ইচ্ছে করে, কিন্তু চা বানাতে ইচ্ছে করে না। ওই যে চা বানালে আবারও বেশ কিছু থালা বাসন ধুতে হবে। পানি নাড়তে নাড়তে এমন একটা অবস্থা হয়েছে, হাতের অবস্থা তো খারাপ হয়েছে, সেই সাথে কিন্তু ঠান্ডার অবস্থাও খুবই খারাপ পর্যায়ে। তো যখন লেবুটা দিয়েছিলাম, ও যেভাবে ঘুরছিল, মনে মনে ভাবছিলাম যে আমার মাথাটাও ইদানিং এভাবেই ঘুরে। তো কিছু পর্দা অর্ডার করেছিলাম, তো সেই পর্দাটাই কিন্তু চলে এসেছে। তো এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। বেসিনের পাশে যে আমি অর্গানাইজারটা ইউজ করেছি, তো আমি বলেছিলাম সেই জানালার জন্য একটা কিন্তু পারফেক্ট আমার মনের মতো একটা পর্দা পেয়েছি। তো সেটাই কিন্তু অর্ডার করেছিলাম। তো খুব ভয়ে ছিলাম, কারণ পর্দা কখনো আমি এর আগে অর্ডার করিনি। আমি যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনি, বিশ্বাস করবেন কিনা, আমি একটু পরিমাণেও ভয় পাই না প্রোডাক্ট খারাপ হবে কি ভালো হবে। তবে এই পর্দাটার বিষয়ে একটু কনফিউশন ছিল যে এটা আসলে কীরকম ম্যাটেরিয়াল হবে। এতটাই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল যে সত্যি খুব ভালো লেগেছে। আর দেখতেই তো পাচ্ছেন, এত সুন্দর সাদা শুভ্র রং। তো ভালো লাগে, আসলে সাদা রং দেখতেই ভালো লাগে। তো চলেন তাহলে আজকে একসাথে আমরা অর্গানাইজ করে ফেলি। তো এখানে কিন্তু আমি সুন্দর করে জানালাটা আগে ক্লিন করে নিয়েছি, তারপরে কিন্তু পর্দাটা দিয়েছি। যদিও আমি কিছুদিন আগে এই জানালাটা ক্লিন করেছি, তারপরে মনে হলো যে যেহেতু সাদা রঙের পর্দা, আবারও একটু ক্লিন করলে হয়তো বা পর্দায় কোনো ময়লা ভরবে না। মেয়ে মানুষ বলে কথা, আমরা মেয়ে মানুষ তো এমনিতেই খুঁতখুঁতে। তো পর্দাটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, আর পর্দাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে বেশ কিছু অর্গানাইজেশন বাকি ছিল, আপনাদেরকে বলেছিলাম, তো সেটাই আজকে করে নিব। তো কাপড় ধোয়া যে পাউডার, সেটা রাখার জন্য একটা বাস্কেট দরকার ছিল। তো এই হোয়াইট কালারের বাস্কেটটা কিন্তু সারিকার বাবাকে পরে বলে আমি আনিয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে কাপড়ে যে দেওয়ার জন্য ক্লিপ এবং কাপড় ধোয়া যে পাউডার, সেটা গোসলের জন্য কিংবা ক্লিনিংয়ের জন্য কিংবা হচ্ছে কাপড় ক্লিন করার জন্য যাবতীয় যা কিছু দরকার হয় সব কিছু কিন্তু এখন সবাই এখানে হাত বাড়ালেই পেয়ে যাবে। তো এটা নিয়ে আসলে আমার একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যেহেতু আমি এগুলো কর্নারের রুমে রাখতাম। তো দেখা যেত মাঝে মাঝে কিন্তু ওর বাবা খুঁজে পেত না, কখনো কখনো আমার মেয়েও খুঁজে পেত না। তো এই জন্য কিন্তু মনে মনে প্ল্যানিং ছিল একটা, যে এইভাবে একটা অর্গানাইজার আমি এখানে রাখবো, এতে করে ওরা যেন আর কোনো ছোটাছুটি না করে। একদম কিন্তু গোসলখানার পাশেই, বাথরুমের পাশেই কিন্তু এগুলো রাখা হলো। সব কিছু সেট আপ করার পরে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু পর্দাগুলো ভীষণ ভালো লেগেছে। এর কারণ হচ্ছে বাইরে থেকে কিন্তু একটা আলো আসে এই বেসিনের জানালা দিয়ে। তো যেহেতু হোয়াইট কালারের পর্দা লাগানো হয়েছে, এখন কিন্তু আলোটা একটু ভালোভাবে আসবে আর দেখতেও ভালো লাগবে। তো এই জন্যই কিন্তু এখানে আমি এই কালারের পর্দাটা দিয়েছি। আগে যে পর্দাটা ছিল ওটা দেওয়ার কারণে কিন্তু আলোটা একটু কম আসতো যদি সরিয়ে না দিতাম। এর মধ্যে কিন্তু পুরো বাসা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তো বাসায় আসলে ময়লা বের হয় না, বের হয় পোকা। ইদানিং এত পোকা হয়েছে, জানালা দরজা লাগিয়ে দিলেও কিন্তু দেখা যায় কিচেনের জানালা লাগানো হয় না। তো ওইখান দিয়েই কিন্তু দেখা যায় যে সব পোকা বাসায় চলে আসে। আর এই পোকাগুলোকে নিয়ে টানাটানি করে পিঁপড়া। তো মহা বিপদ, আসলে কি বলবো। প্রতিদিন স্যাভলন দিয়েও কিন্তু ঘর ক্লিন করা হয়, তারপরেও যদি পিঁপড়া আসে আসলে কিছুই করার নেই। তো এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছিল, কিছু সবজি বাজার ছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আলু একদমই শেষ হয়ে গিয়েছিল, বাস্কেটে আলু ছিল না। তো বাস্কেটগুলো আমি ক্লিন করে নিয়েছি। এরপরে বড় আলু এবং ছোট আলু দুই জায়গায় আমি এখানে ঢেলে নিলাম। ঠান্ডায় আমার খুবই খারাপ অবস্থা, এতটাই খারাপ অবস্থা বলার ভাষা নেই। তো আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। তো ইজান কি করেছে, যে ফ্রিজে কোয়েল পাখির ডিমগুলো ছিল, ও ভেবেছে এগুলো খেলনা।
তো বের করে নিয়ে গিয়ে সোফায় ভেঙে একদম মজা করে খেলেছে। পুরো সোফার রুম বলতে গেলে একদম ডিমের গন্ধ তো যা হয়, যারা আমরা গৃহিণী তারা তো জানি। তো কি আর করে, সব কিছু কিন্তু ক্লিন করা হয়েছে। তো এত পরিমাণে পানি নাড়া হচ্ছে যে আসলে বলার বাইরে। আমি নর্মালি একটু বেশি পানি নাড়ানাড়ির কাজ করতে পছন্দ করি। একটা জিনিস আমি নাড়লেই দেখা যায় যে পানি দিয়ে হাত ধুতে চাই। তো এটা আমার একটা বদ অভ্যাস, যার কারণে কিন্তু পানিটা আমার একটু বেশিই ধরা হয়। আর এই জন্য কিন্তু ঠান্ডা আমাকে ছাড়তে চায় না। তো যখনই কোনো আপু কিংবা আন্টির সাথে ফোনে কথা বলি, আমাকে কিন্তু বলে যে তোমার ঠান্ডা ভালো হয়নি। তা আমি বলি জীবন থেকে আমাকে সবাই ছেড়ে চলে গেলেও এই ঠান্ডা কিন্তু খুবই বিশ্বস্ত, এই ঠান্ডা কিন্তু আমাকে ছেড়ে যাবে না। তো এটা শুনে কিন্তু আপুর আন্টিরা হাসে। তো এর মধ্যে সারিকার বাবা বাজার নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম আজকে তেমন কিছু রান্নাবান্না করব না। তো আমার যেহেতু একটা প্ল্যানিং ছিল, সে এসে কিন্তু আমার প্ল্যানিংয়ের আরও 12টা বাজিয়ে দিয়েছে। তো ছেলে মানুষ যা করে, এই যে হুটহাট মাছের বাজার নিয়ে আসে। তো মাছের বাজার আনলে কিন্তু শুধু যেগুলো গুছগাছের বিষয় থাকে তা না, দেখা যায় যেগুলোতে আমরা ঢেলে রাখি সমস্ত কিছু ধোয়া লাগে, সেই সাথে কিন্তু একদম হাউস ক্লিনিংয়ের বিষয় থাকে। পুরো রান্নাঘর মনে হয় যে একদম মাছ মাছ একটা গন্ধ বের হয়। আর সবচাইতে বেশি রাগ লেগেছিল আমার এই চিংড়ি মাছ দেখে। আমি কিন্তু কখনোই আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে তাদেরকে দিয়ে কিন্তু কখনোই দেখা গিয়েছে চিংড়ি মাছ বাছাই না, আমি নিজেই কিন্তু বেছে ফেলি। তো ভেবেছে আমার কষ্ট হবে, সময় নেই, এজন্য বেছে নিয়ে এসেছে। কিন্তু কি একটা অবস্থা, মাথা লেজ পুরোই ফেলে দিয়েছে, এমনভাবে ক্লিন করে দিয়েছে। তো আমি একটু বকাই দিলাম যে তুমি বাসায় নিয়ে চলে আসতে, আমি করতাম। তো আমার দিকে তাকিয়ে বলছিল যে তুমি কি পারবে। তো আসলে সময়ের অভাব, এমন না যে চিংড়ি মাছ বাছতে পারি না। এদিকে আমি সবগুলো মাছ কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছের কিছুটা ডিম ছিল, আমি এটা আলাদা করে নিয়েছি। আর এই মাছগুলোকেও কিন্তু আমি সাইজ করে নিয়েছি। আর এদিকে যে জলপাই দিয়ে ডালটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল, তো সেটা এখন আমি তেলে দিয়ে নিলাম। ডালটা খেতে এতটা মজা হয়েছিল, খুবই মজার হয়েছিল। তো আসলে এক হাতে কিন্তু এতগুলো কাজ করতে গেলে মাথাও ঠিক থাকে না, কেমন যেন মাথার মধ্যে বনবন করে। তো এদিকে মাছও ক্লিন করছিলাম, এদিকে আমি রান্নাও করছিলাম। পাশাপাশি কিন্তু রান্নাঘরের যে অবস্থা ছিল ওগুলোও আমি ক্লিন করছিলাম। মানে একদম কি একটা বিচ্ছিরি অবস্থা। এদিকে যেহেতু টাটকা মাছ নিয়ে এসেছে, এই জন্য আমি 4 পিস মাছ এখানে ভেজে নিব, সব মশলা দিয়ে ফেলেছি। তো আসলে আজকে রান্নার প্ল্যানিংটা ছিল অন্যরকম, কিন্তু হয়ে গেল অন্যরকম। তো ভাবছিলাম কি রান্না করা যায়, পরে তো ডাল যেহেতু আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে আর কোনো কিছু ফ্রিজ থেকে না বের করি, যেহেতু এই মাছের বাজার গোছাতে গোছাতেই অনেক দেরি হয়ে গিয়েছে। তো এই জন্য ভাবলাম এই টাটকা মাছগুলোই আমি ভেজে নিই। তো সারিকা ইঝান দুজনেই কিন্তু এখন মাছ খায়। ছোটবেলায় কিন্তু ইঝান মাছ খেত না, বমি করে দিত। আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এর সাথে সাথে কিন্তু কিছুটা টমেটো সস দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো 2-3 মিনিটের মতো আমি এভাবে রেখে দিয়েছিলাম, যেহেতু হাতে একদমই সময় ছিল না। কিছুক্ষণ রাখলে কিন্তু আরও ভালো হতো। এখন আমি খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেব। আর যেহেতু মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন শুধুমাত্র বক্সে করে রেখে আমি ফ্রিজে রেখে দেব। তো এখন যেহেতু এক হাতে সব কিছু করতে হয়, আসলে কি পরিমাণ তাড়াহুড়ার মধ্যে থাকি এটা কাউকে বলে বোঝানোর মতো না। এখানে আমি বক্সগুলো রেডি করে ফেলেছি, আর এখন হচ্ছে আমি মাছগুলো রেখে দিব। তো এখানে আমি আজকে 4 পিস করে মাছ রাখবো। প্রথমে ভেবেছিলাম যে 8 পিস করে রাখবো, পরবর্তীতে ভাবলাম যে না, 4 পিস করে রাখি। মাঝে মাঝে দেখা যায় যে রাতে কিন্তু রুটি খাওয়ার একটা প্রোগ্রাম থাকে, হয়তো বাইরে গেলাম কিংবা হচ্ছে বাসার মধ্যে খেলাম। আবার মাঝে মাঝে দেখা যায় গেস্ট চলে আসে হুটহাট করে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা গরমিল হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমি আজকে ভাবলাম যে না, 4 পিস করে রাখি, তাহলে যদি 2টা বক্সের দরকার হয় একসাথে 2টা বক্স বের করে নিব। তো যাই হোক, আমার সুবিধা মতো আর কি আমি রেখে নিয়েছি। আর এদিকে যে শিং মাছ না মাগুর মাছ ছিল, এটা কিন্তু আমি আদৌ বুঝতে পারিনি, তো সেটাকেও কিন্তু আমি রেখে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটাও কিন্তু আলাদা করে বক্সে রেখে দিয়েছি। এখন সবগুলো বক্স একসাথে ফ্রিজে রেখে দিব। মাছের বাজার একদম ছিল না বললেই চলে, কিছুদিনের জন্য ছিল, হয়তোবা 2-3 দিনের হবে এরকম। তো আমি যেহেতু এখন হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করছি, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে মাছের বাজারটা আনতেও কিন্তু ভয় লাগে। এই জন্য কিন্তু আমি কয়েকদিন ধরেই বলছিলাম মাছের বাজার এখন আনতে হবে না, এখন আনতে হবে না। তো পরে চিন্তা করলাম আসলে যেদিনই আনুক না কেন আমার কিন্তু পরিশ্রমটা একই রকম হবে, বা ঝামেলাটা কিন্তু ওই একই রকমই হবে। এখন সবগুলো বক্স আমি রেখে দিব ফ্রিজে। তো আমার কিন্তু রান্না বান্না শেষ করতে একদম বেজে গিয়েছিল, 2:30টা পার হয়ে গিয়েছিল। তো এই জন্য কিন্তু আমি আর গোসল করিনি, ভেবেছি একদম খাওয়া দাওয়া করে তারপরে গোসল করব। তো
তো এই যে এইসব করতে করতে দেখা যাচ্ছে প্রত্যেকটা দিন 4টা বাজছে কিংবা 4:30 বেজে যাচ্ছে গোসল করতে। তো যেহেতু ঠান্ডার সমস্যা এই জন্য কিন্তু ঠান্ডা ভালোই হতে চায় না। যদি একবেলা ভালো থাকি তাহলে দেখা যায় অন্য বেলাতে কিন্তু খারাপ থাকি। তো সারাদিনই যে এমন থাকি তা না, আসলে ঠান্ডাটা হুটহাঁটি আমার বেড়ে যায়। এইদিকে এখন আমি সবকিছু ঢেলে নিচ্ছি। যেহেতু টমেটো সস দেওয়া ছিল এজন্য কিন্তু মাছের কালারটা একটু ডার্ক এসেছে। এর আগেও কিন্তু একদিন জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম, তবে সেদিন কিন্তু খেতে এতটা মজার হয়নি। হয়তোবা জলপাইগুলো ছোট ছিল এইজন্য। এখন যে জলপাইগুলো এনেছে বড় ছিল সাইজে, সেই সাথে কিন্তু ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিল। তো এই যে এখানে কিন্তু দুপুরে খাবার-দাবার আজকে খুবই সিম্পল ছিল, একদম সাদামাটা। দুপুরে খাওয়া-দাওয়াটা করতে করতে যেহেতু দেরি হয়েছে, সেই সাথে গোসল করে বের হতে যেহেতু দেরি হয়ে গিয়েছিল, এরপরে একটু বসেছিলাম। তা আসলে সারাদিনে বসে থাকার মতো বা শুয়ে থাকার মতো সময় কিন্তু পাওয়া যায় না। তো এরপরে সরাসরি একদম কিচেনে এসেছি সন্ধ্যাবেলায়। তো কয়েকদিন আগে আরডিএ মার্কেট গিয়েছিলাম আমি আর সারিকা, 2 মা মেয়ে মিলে। তো আসার সময় দেখলাম সেখানে একজন ভাইয়া সিঙ্গারা বিক্রি করছিল। তো এত পরিমাণে টেস্ট ছিল, আর সিঙ্গারাগুলো একদম ছোট ছোট ছিল আর এত পরিমাণে ক্রিস্পি ছিল। তো সেই যে আমার মুখে লেগে আছে। পরবর্তীতে সেদিন আবারও একটা কাজে গিয়েছিলাম, আমার ননদের কাজে। তো যার কারণে আবার সেদিন আমি খুঁজলাম, তো দেখলাম যে উনি ছিল না। তো পরবর্তীতে শুনলাম যে উনি একেক দিন একেক জায়গায় বসে। তো সেদিন থেকে মাথায় কাজ করছিল আমি নিজেও বাসায় তৈরি করব। আমি প্রথমে কিন্তু এখানে আটার যে ডোটা সেটা তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে। আর ওইদিকে হচ্ছে আমি যেটা করলাম, প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আমি মরিচ কুচি নিয়েছি, সেই সাথে ধনিয়া পাতা কুচি, লবণ, হলুদের গুঁড়া, সেই সাথে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে এবং সেই সাথে গরম মশলার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে। এরপরে আমি সেখানে দিয়েছিলাম একটা চটকে রাখা আলু, একটা বড় সাইজের আলু দিয়েছি। সব কিছু একসাথে কিন্তু মাখিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে এখন আমি ছোট ছোট করে সিঙ্গারাগুলো বানিয়ে ফেলবো। আমি কিন্তু বানানোর সময়ও জানতাম না যে আসলে কেমন হবে, কারণ সিঙ্গারা কিন্তু আমি খুব কম বানাই। আপনারা দেখেছেন আমি কিন্তু সিঙ্গারা তেমন একটা বানাই না। বানিয়েছি যখন ইউটিউবিং করতাম না তার আগে হয়তোবা আমি বানিয়েছি কয়েকবার। তো আজকে যখন বানাচ্ছিলাম খুব ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে হবে কি হবে না। তো মাশাআল্লাহ এতটাই পারফেক্ট হয়েছিল, আর খেতেও যে মাশাআল্লাহ এতটাই টেস্ট হয়েছিল, যেটা আসলে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো সিঙ্গারার সাইজ আমি খুব একটা ভালো দিতে পারি তা বলবো না, তবে যা পেরেছি আলহামদুলিল্লাহ খুব খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। তবে এত পরিমাণে ক্রিস্পি হয়েছিল আর এত পরিমাণে টেস্ট হয়েছিল। তো এটা আসলে বলতে পারেন যে ইনস্ট্যান্ট যে সিঙ্গারা রেসিপি সেটা। তো ইউটিউব দেখে তো আসলে আজকাল আমরা সব কিছু রেসিপি শিখে যাই। তো সিঙ্গারাগুলো কিন্তু একদম ছোট ছোট বানিয়েছিলাম, আর একদম ভেতরে কিন্তু পুরগুলো আমি ভর্তি করে দিয়েছিলাম। তো এভাবে এক এক করে আমি কিন্তু টোটাল 14টা সিঙ্গারা বানিয়েছি। তো সিঙ্গারাগুলো এত কিউট লাগছিল বানানোর পরে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি যখন সিঙ্গারাগুলো বানাচ্ছিলাম ইজান কিন্তু সেই সুযোগেই ফ্রিজ থেকে ডিম বের করে নিয়ে গিয়ে সোফার উপরে ইচ্ছা মতো একদম ভর্তা বানাচ্ছিল। যেহেতু সারিকাও টিচারের কাছে পড়ছিল আর আমি এদিকে ব্যস্ত ছিলাম, ও কিন্তু টিভি দেখছিল। এই সুযোগে কখন কখন এই মজার কাহিনী করেছে। তোর বাবা এসে খুব হাসছিল। তোর হাসি দেখে আমি বলছিলাম বাবা ছেলে মিলে এখন 2জন মিলে পরিষ্কার করো। তো এই কথা শুনে ওর বাবা আরও হাসছিল। তোর বাবা আসলে কিছুই মনে করে না, ছেলে মেয়ে যদি কোনো এরকম কিছু করে ও আরও এনজয় করে। তো বলে আসলে ছোট বাচ্চা তো এমন করবেই। কথা একদম সত্যি, কিন্তু যখন আমাদের ক্লিন করতে হয় তখন কিন্তু আমরা মায়েরা একটু রাগারাগি করি। এইদিকে কিন্তু সিঙ্গারাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তবে একটু সময় নিয়ে ভেজেছি। একদম যদি প্রথম থেকে হাই হিটে ভাজা যায় তাহলে কিন্তু সিঙ্গারাগুলো আসলে ভালো হবে না। তো একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু এগুলো ক্রিস্পি হয়। আর মাশাআল্লাহ এতটাই ক্রিস্পি হয়েছিল, আর যেহেতু ছোট ছোট সিঙ্গারা দেখতেও কিউট লাগছিল, আর সেই সাথে কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। এর মধ্যে কিন্তু সারিকার বাবাও চলে এসেছে। তো সারিকার বাবা এসে বলছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাস্তা করে একসাথে বাইরে যাব। জীবনটা ইদানিং খুব বেশি ব্যস্তময় লাগে, কিছুই ভালো লাগে না। কারণ আগে এত পরিমাণে বাচ্চাদেরকে সময় দিয়েছি, এত পরিমাণে বাইরে ঘুরেছি, যে এখন সেই সুযোগগুলো কিন্তু পাই না। তো কাজল রেখা আন্টি কিন্তু আমাকে ফোন দিলে প্রায় বলে, শিমুল তুমি নিজের জন্য কিছু সময় বের করো, বাচ্চাদের জন্য বের করো, না হলে কিন্তু একটা সময় তোমার কাছে ভালো লাগবে না। এভাবে করতে করতেই সময়গুলো চলে যাবে। বিষয়টা আমি নিজেও রিয়ালাইজ করি, তবে আসলে উঠতে পারছি না যে কিভাবে কি করব। তো যাই হোক, এর মধ্যে কিন্তু এই তো সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে আর আমি খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আপনাদেরকে একটু ভেঙে দেখাই, দেখেন এতটা ক্রিস্পি হয়েছে। আমার কাছে সিঙ্গারা বানাতেই ভয় লাগে, আমার কাছে মনে হয় যে ভালো হবে কি হবে না,
কিন্তু আজকে বানানোর পরে আমার কনফিডেন্স খুব হাই হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এটা কোনো ব্যাপারই না। যাই হোক, এরপরে হয়তোবা আর বানাতে ভয় পাবো না। একসাথে নাস্তা করার পরে আমরা একসাথে কিন্তু বাইরে বের হয়েছি। তো আসলে অনেকে হয়তো বুঝতেই পারছেন কিসের জন্য এসেছি। তো ওয়াশিং মেশিনটা যেহেতু নেওয়া হচ্ছিল না, যেহেতু অনেকগুলো ধকল গিয়েছে এর মধ্যে দিয়ে, তো বেশ কিছু কাজ ছিল আসলে। আমার রিলেটিভ অসুস্থ ছিল, সেই সাথে কিন্তু বেশ কিছু কাজ ছিল সারিকার বাবার। তো এইগুলো করতে করতে আমাদের আসলে আসা হচ্ছিল না। তো এই জন্য কিন্তু ফাইনালি আজকে তো চলে এসেছি। সারিকার বাবা এর মাঝে কিন্তু একদিন এসে দেখে গিয়েছে, তবে আজকে ফাইনালি আর কি নিতে এসেছি। এই দুইটার মধ্যে আমি একটা নিয়েছি। তো আপনারা গেস করেন তো কোনটা নিয়েছি। আর বাকি সবগুলো আমি একটু দেখছিলাম। আমি আসলে যে কোনো জিনিস নেওয়ার আগে এরকমই করি, সবগুলো একটু দেখে শুনে তারপরে নিই, যাতে করে নেওয়ার পরে আফসোস না হয়। তো এগুলোও দেখছিলাম, তবে এগুলো খুব একটা আমার কাছে ভালো লাগছিল না। আমার কাছে আসলে ওই সাইজগুলোই ভালো লাগছিল। আমার সংসার জীবনের একটা শেষ প্রয়োজনীয় জিনিস কেনা হলো। কথাটা এজন্যই বলছি, কারণ একটা সংসারের জন্য যা কিছু দরকার হয় চলার জন্য, মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ আমার সব কিছুই আছে। তো ওয়াশিং মেশিনটারই শুধু কমতি ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তৌফিক দান করেছে এটা কেনার। তো আসলে সংসার জীবনটা শুরু হয় ছোটোখাটো জিনিস নিয়ে, কিন্তু দেখেন সংসারটা যেতে যেতে একটা সময় কত বড় হয়ে যায়, কত কিছু কেনার প্রয়োজন পড়ে যায়। এখানে যে ভাইটা নিয়ে এসেছে ভ্যানে করে, তাকে আর কি বসতে দেওয়া হয়েছে। সারিকার বাবা বাসায় যেই আসুক না কেন, তাকে খাওয়াতে খুব বেশি পছন্দ করে। তো এই তো ফাইনালি চলে এসেছে, তবে এখনও কিন্তু সেট আপ করা হয়নি। সেট আপ করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এটা এখনও কার্টুনেই আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।